সবাইকে উচ্চ মাধ্যমিক লজিক ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটি কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপার দর্শনের পেজ নাম্বার 207 পেজের যেসব লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। তিনের এর অথবা নির্মুক্তক বাক্যগুলিকে বচনে পরিণত করে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা নির্দেশ করো। এক দাগ, রাজনীতিবিদরা কদাচিৎ সৎ। দেখো এখানে কদাচিৎ আছে, তাহলে কদাচিৎ মানে হচ্ছে ব্যতিক্রম নিয়ম। যদি সদার্থক হয় ও বচন আর নঙর্থক হলে আয় বচন। যেহেতু সদার্থক আছে ও বচন হবে, তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ। উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। দুই, কেবলমাত্র ভারতীয় নাগরিক ভোট দিতে পারবে। দেখো কেবলমাত্র আছে, তাহলে আমরা জানি যে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কেবল থাকলে এ বচন হবে আর উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে ভারতীয় নাগরিক হচ্ছে উদ্দেশ্য আর ভোট দিতে পারবে বিধেয় পদ। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব যে সকল। দেখো ভোট দিতে পারবে, আমরা একবারে লিখতে পারি ভোট দাতা, যে সকল ভোট দাতা হয় ভারতীয় নাগরিক। উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য। তিন, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হন না। দেখো সর্বদা আছে, তাহলে আমরা জানি সর্বদা থাকলে এ অথবা ও বচন, সদার্থক হলে এ বচন আর নঙর্থক হলে ও বচন। যেহেতু নঙর্থক আছে ও বচন হবে, তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো উদ্দেশ্য হচ্ছে জনপ্রিয় প্রচারক, জনপ্রিয় প্রচারক নয় দক্ষ যুক্তিবিদ। উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। চার, সদস্যরা কেবল সামনের সারিতে বসবেন। দেখো কেবল আছে আর মাঝখানে আছে, এ বচন হবে কিন্তু উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে না। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল সদস্য হয় এমন যারা সামনের সারিতে বসবেন। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। বীর অথবা নির্মুক্ত বাক্যগুলিকে বচনে পরিণত করে তাদের বিবর্তন করো এবং ওই বিবর্তিতের আবর্তিত রূপ দাও। এক, পরিশ্রমী ছাড়া কেউ জীবনে সফল হতে পারে না। দেখো ছাড়া আছে আর না আছে, তাহলে কেবলমাত্র নিয়ম হয়ে যাবে।
এ বচন হবে, আর উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে উদ্দেশ্য হচ্ছে পরিশ্রমী, আর বিধেয় হচ্ছে জীবনে সফল হতে পারে। তাহলে এলেপ করে এই বচন দিয়ে লিখব সকল ব্যক্তি যারা জীবনে সফল হতে পারে হয় পরিশ্রমী। পাশে লিখবো, দেখো প্রথমে বিবর্তন কমপ্লিট করতে হবে, তাহলে পাশে লিখবো বিবর্তনীয়। তাহলে একে বিবর্তন করব, তাহলে বিবর্তন করলে এ থাকলে ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো, দেখো উদ্দেশ্য এক থাকবে, তাহলে কোনো ব্যক্তি যারা জীবনে সফল হতে পারে নয় অপরিশ্রমী। পাশে লিখব বিবর্তিত। এবার বলেছে বিবর্তিতের আবর্তিত করতে হবে, তাহলে যেটা বিবর্তিত হলো, তাহলে যেটা বিবর্তিত হলো তাকে আবর্তন করব, তাহলে ই থাকলে আবর্তন করলে ই বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখব দেখো আবর্তনের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে, তাহলে কোনো স্থান পরিবর্তন করবে, অপরিশ্রমী নয় ব্যক্তি যারা জীবনে সফল হতে পারে। পাশে লিখব আবর্তিত। 2 অর্থলোভী মানুষ আছে। দেখো সব মানুষ কি অর্থলোভী হয়? হয় না। তাহলে কি হবে? আয় বচন হবে। তাহলে এলেপ করে আয় বচন লিখব কোনো কোনো উদ্দেশ্য মানুষ, কোনো মানুষ হয় অর্থ লোভী। তাহলে পাশে লিখব বিবর্তনীয়। তাহলে একে বিবর্তন করলে আয় থাকলে ও বচন হবে, তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো বিবর্তনের উদ্দেশ্য এক হবে, তাহলে মানুষ গুণের পরিবর্তন হবে নয়, বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অর্থলোভী। পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করব, আর ও বচনকে আবর্তন করলে আবর্তন হয় না, তাহলে আমরা লিখব অতএব চিহ্ন দিয়ে যে ও বচনের আবর্তন সম্ভব নয়। 3 যা ভারী তা হালকা হতে পারে না। দেখো ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো ভারী বস্তু নয় হালকা। পাশে লিখব বিবর্তনীয়। তাহলে একে বিবর্তন করলে ই থাকলে এ বচন হবে, তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল ভারী বস্তু গুণের পরিবর্তন হয় হালকা। পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করব, তাহলে এ থাকলে আবর্তন করলে আয় বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখব
কোনো কোনো হালকা বস্তু হয় ভারী বস্তু। পাশে লিখব আবর্তিত। 4, সব শিশু মেয়ে নয়। দেখো সব আছে আর নয় আছে, ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো শিশু নয় মেয়ে। পাশে লিখব বিবর্তনীয়। তাহলে একে বিবর্তন করলে ও থাকলে আয় বচন হবে। তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো উদ্দেশ্য এক হবে শিশু, গুণের পরিবর্তন হবে হয়, আর বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অ মেয়ে। পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করবো, তাহলে আয় থাকলে আয় বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো আবর্তনে কী হবে, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে। অ মেয়ে হয় শিশু। পাশে লিখব আবর্তিত। সি, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। 1, সে নিশ্চয়ই সফল, কারণ কেবলমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই সফল। তাহলে প্রথম কাজ হবে সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কারণের আগের বাক্য, সে নিশ্চয়ই সফল, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব এলেপ করে। কী বচন হবে? সে নিশ্চয়ই সফল, এ বচন। সে হয় সফল, পাশে ব্যক্তি লিখব। তাহলে দেখো দুটো পদ জানলাম, একটা পক্ষপদ এস আর সাধ্যপদ পি। এবার খুঁজবো সে আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্যটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। দেখো সে আর কোনো বাক্যে নেই, তাহলে যে বাক্যটা আছে সেটা প্রধান আশ্রয় বাক্য। তাহলে আমরা অপ্রধান আশ্রয় বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। কী বচন হবে? কেবলমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই সফল, এ বচন হবে, আর উদ্দেশ্যদের চেঞ্জ হবে। সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। তাহলে দেখো সফল ব্যক্তি দুবার ব্যবহার করা হয়ে আছে। সে আর পরিশ্রমীদের আমার অপ্রধান আশ্রয় বাক্য লিখতে হবে। কী বচন হবে? এ বচন হবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সে হয় পরিশ্রমী। তাহলে এবার কাজ চিহ্নিত করা। সে হচ্ছে পক্ষপদ এস, পরিশ্রমী পরিশ্রমী হেতুপদ এম। তাহলে এবার আমরা পরপর নিয়মগুলো অনুসরণ করব যে এই যুক্তিটা বৈধ কিনা। তাহলে প্রথম নিয়ম দেখো দুটি আশ্রয় বাক্য, নঅর্থক বচন হবে না। দেখো নঅর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো দুটি আশ্রয় বাক্য, বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখবো যে প্রত্যেকটি নয় 3টি পদ থাকবে, দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 P1 P2 বা S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য। দেখো হেতুপদ পরিশ্রমী একবারও ব্যাপ্য হয়নি, তাহলে এটা নিয়ম লঙ্ঘন করেছে, তাহলে অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান রাখতে হবে। তাহলে প্রথমে আমরা মূর্তি লিখব, মূর্তি পয়েন্ট। তাহলে মূর্তি কী হবে? 3টে বচন পরপর হচ্ছে মূর্তি।
সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রথমে পি আছে, তারপরে এম। অপ্রধান আশ্রয় বাক্যে এস আর এম, এম এম এ যোগ করো। কোন সংস্থান এটা? দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। তাহলে পয়েন্ট হবে দোষ। তাহলে কী দোষ? এটা অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে এবার লিখতে হবে ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা হেতুপদ পরিশ্রমী প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থানে থাকায় একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। এইটুকুনি ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4-এ 4 পাবে। 2, তার উন্মাদ হওয়ার আশঙ্কা নেই, কারণ সে শিক্ষিত নয় এবং সাধারণত শিক্ষিত ব্যক্তিরাই উন্মাদ হয়। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কারণের আগের বাক্য। তার উন্মাদ হওয়ার আশঙ্কা নেই, তাহলে এটা সিদ্ধান্ত হবে। দুটো বাক্য ফাঁকা রেখে সিদ্ধান্ত লিখবো। এলেপ করে কী বচন হবে? ই বচন হবে। সে নয় উন্মাদ ব্যক্তি। দেখো আমরা দুটো পদ পেলাম, একটা হলাম পক্ষপদ এস আর সাধ্যপদ পেলাম উন্মাদ ব্যক্তি, যাকে পি দ্বারা চিহ্নিত করলাম। এবার খুঁজবো সে আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্যটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। দেখো সে শিক্ষিত নয়, তাহলে এটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। কী বচন হবে? ই বচন। সে নয় শিক্ষিত ব্যক্তি। দেখো বাকি আছে সাধারণত শিক্ষিত ব্যক্তিরাই উন্মাদ হয়, কী বচন হবে? আই বচন হবে। তাহলে কোনো কোনো শিক্ষিত ব্যক্তি হয় উন্মাদ ব্যক্তি। তাহলে সের নিচে এস, উন্মাদ ব্যক্তি নিচে সাধ্যপদ পি, শিক্ষিত ব্যক্তি এম, শিক্ষিত ব্যক্তি এম। তাহলে এবার পরপর আমরা নিয়ম অনুসরণ করব, যে দেখবো এটা নিয়ম মেনেছে কি না। নিয়ম মানলে বৈধ হবে, আর না মানলে অবৈধ হবে। তাহলে 1 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য অনর্থক বচন হবে না। দেখো হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো, যে 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখো, হেতুপদকে দুটি আশ্রয় বাক্য অন্তত একবার ব্যাপ্য হতে হবে। তাহলে হেতুপদ দেখো আই বচনের উভয় পদ কি হয়? অব্যাপ্য। আর ই বচনের উভয় পদ ব্যাপ্য। ই বচনের উভয় পদ ব্যাপ্য। তাহলে হেতুপদ কি? শিক্ষিত ব্যক্তি। দেখো অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ দেখো আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। দেখো নিয়ম মানিনি। নিয়ম কী ছিল? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে হয়েছে, তাহলে এটা অবৈধ। যেহেতু সাধ্যপদ, তাহলে অবৈধ, সাধ্যদোষ। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান আঁকতে হবে। তাহলে মূর্তি পয়েন্ট। তাহলে মূর্তি কী হবে? মূর্তি হবে বচন 3টে পরপর লিখব, আই ই ই। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্যে প্রথমে এম, তারপরে পি আছে, তাহলে প্রথমে আমরা এম লিখব আর তারপরে পি লিখব। অপ্রধান আশ্রয় বাক্যে এস এম, এস আর
এম, এ যোগ করব। কোন সংস্থান? প্রথম সংস্থান। তাহলে দোষ পয়েন্ট, তাহলে কী দোষ হবে? যে অবৈধ সাধ্য দোষ। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ সাধ্যদোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়ম মানা হয়নি, কেননা সাধ্যপদ উন্মাদ ব্যক্তি প্রধান আশ্রয়বাক্যের আই বচনের বিধেয় স্থান থেকে ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের ই বচনের বিধেয় স্থান থাকায় ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এটুকু লিখতে পারলে তোমরা 4/4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।